আচ্ছা, অতীত কি আমাদের পিছু ছাড়ে? ভালো কিছু হলে মনে রেখে দেয়া যায়, খারাপ কিছু হলে আমরা সেটাকে ভুলতে চাই। কখন জীবনের মোড় ঘুরে যাবে অন্য আঙ্গিকে, সৌনক কি বুঝতে পেরেছিল? সদ্য বিয়ে করা বৃন্দার জীবনে কি ঝড় আসতে চলেছে? কিসের আঁচড়ের দাগ বৃন্দা তার মুখে দেখতে পায়? মাঝে মাঝে বৃন্দার মনে হয় একটা ছায়া ঘুরে বেড়াচ্ছে তার আশেপাশে। কিন্তু কেন? জানতে হলে শুনতে থাকুন সারপ্রাইজিং টেলসের আজকের নিবেদন, নবনীতা দত্তের লেখা বিনি কলিং। গল্পটি আমরা নিয়েছি 2013 সালের 19শে নভেম্বরে প্রকাশিত 19-20 রহস্য রোমাঞ্চ পত্রিকা থেকে। একটা পুরনো মন্দির, খানিকটা অংশ ভাঙাচোরা। দেখলে মনে হয় যেন একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং অনেক দিন পড়ে আছে। মন্দিরটার মাঝে একটা ঘরে একটা বিশাল শিবলিঙ্গ, যার উচ্চতা একটা মানুষের চেয়ে অনেক বেশি এবং চওড়ায় প্রায় থামের মতো। সেই শিবলিঙ্গ ঘিরে রয়েছে একটা প্রকাণ্ড জ্যান্ত সাপ। আমি শিবলিঙ্গটার কাছ থেকে সরে এসে এগিয়ে গেলাম ভাঙা জানলাটার দিকে। সেখান দিয়ে দেখি বাইরে সমুদ্র। জানলাটা দিয়ে পা বাড়াতেই নেমে পড়লাম সমুদ্র তীরে। বরফ জমে রয়েছে, চারপাশটা ধূসর সাদা, কোনো রং নেই। বরফের উপর থেকে যেন ধোঁয়া উঠছে। কয়েকটা লোক ভীষণ ব্যস্ত সমস্ত হয়ে কোদাল দিয়ে মাটি খুঁড়ছে। আমি এগিয়ে যেতে দেখি সমুদ্রের পার বরাবর বরফের উপর লাইন দিয়ে পড়ে রয়েছে অনেকগুলো কফিন। এগিয়ে গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম, দাদা, এগুলো কি? লোকটা অবাক হয়ে ভুরু কুঁচকে আমাকে দেখে বলল, দেখে বুঝতে পারছেন না? কফিন কফিন, খুলে দেখুন নিজের কেউ আছে কি না। আমি স্লথ পায়ে একটা একটা করে কফিন ক্রস করে একদম শেষ কফিনটার কাছে এসে দাঁড়ালাম। দেখলাম তার চেয়েও খানিকটা দূরে একটা কফিন বিচ্ছিন্নভাবে একা পড়ে রয়েছে। আমি কেমন একটা টানে কফিনটার দিকে এগিয়ে গেলাম। কফিনটার উপর ঝুঁকে পড়ে লেখাটা পড়লাম, বি আর। কফিনের ডালাটা খুলতেই কেমন যেন বোবা হয়ে গেলাম। গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না, নড়তে পারছি না, কেমন যেন শক্ত হয়ে গিয়েছে হাত পা। কফিনের মধ্যে দেখি আমি শুয়ে আছি, চোখে মুখে আঁচড়ের চিহ্ন। নিজের মুখে হাত বুলিয়ে বুলিয়ে দেখছি, কিছুতেই বিশ্বাস হচ্ছে না। মুখ দিয়ে শুধু আ আ করে আওয়াজ। কি করছো? কি গো, কি হলো? তাড়াতাড়ি ওঠো। শটান উঠে বসলাম বিছানার উপর। আবার বাজে স্বপ্ন দেখেছো নিশ্চয়ই। এর জন্যই শোয়ার আগে তোমাকে ওইসব আধভুতুরে বইগুলো পড়তে বারণ করি। কি অদ্ভুত স্বপ্ন দেখলাম। দেখলাম আমি মরে গিয়েছি। তাই বলে চকচকে চোখ নিয়ে বৃন্দার কাছে এসে বসল সৌনক। তাহলে তো বাঁচলাম। ভাগ্যবানের বউ মরে গো। তাই বুঝি? বলে বৃন্দা ওর বড় বড় নখগুলো সোজা সৌনকের হাতে বসিয়ে দিল। ওরে বাবা, ছাড়ো ছাড়ো, তুমি 100 বছর বাঁচো। বলে সৌনক তিরিং বিরিং করতে শুরু করলো। বৃন্দাও লাফিয়ে ওর ঘাড়ে উঠে খুনসুটি শুরু করলো। তবে রে, সৌনক আর বৃন্দা বিয়ে হয়েছে 1 মাস হলো। বিয়েটা 2 বছর বাদে হওয়ার কথা ছিল, কিন্তু সৌনক ছট করে একটা ভালো চাকরি পেয়ে গেল। তাছাড়া গোয়াতেও ট্রান্সফার হয়ে গেল। তাই আর ওয়েট করতে চাইল না ওরা। চটপট বিয়ে সেরে
দুজনে গোয়ার এই বাংলোয় সংসার শুরু করেছে। একদম সি বিচের ধারে এই বাংলো ভাড়া নিয়েছে সৌনক। অফিস থেকে এর ভাড়া দেয়। প্রথমে ঠিক করেছিল ফ্ল্যাট ভাড়া নেবে, কিন্তু হুট করে এই বাংলোটা এত পছন্দ হয়ে গেল। বাড়ির ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায়। সামনে কিছুটা অংশ জুড়ে রয়েছে বাগান, সেখানে নানান রকমের গাছ। বাগানে দোলনা, বসার জায়গাও রয়েছে। বাংলোটা বেশ ভালো। সামনে পোর্টিকোটা পুরো কাঠের। বাড়ির ভেতরে দোতলায় ওঠা সিঁড়িটাও কাঠের। পুরনো দিনের সুন্দর সব ভারী ভারী আসবাবপত্র। শুধু পুরনো বলে দেওয়ালের রংটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে, তাই লাইটটা একটু কম লাগে বাড়িটায়। রাতের দিকটা একটু অন্ধকার অন্ধকার। সব মিলিয়ে এত বড় ফার্নিশড বাংলো এরকম ঝটপট আর এত সস্তায় পেয়ে যাবে ভাবেনি ওরা। তাই আর 7-5 না ভেবেই এখানেই উঠে পড়েছিল। যাই হোক, সৌনককে তাড়াতাড়ি অফিসের জন্য সব গুছিয়ে দিল বৃন্দা। সৌনক টিফিনে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেলে বৃন্দা বাইরের ঘরে চেয়ারে পেপার আর চা নিয়ে এসে বসল। সৌনক অফিসে বেরিয়ে যাওয়ার পর থেকে যেন সময়ই কাটে না ওর। খানিকক্ষণ কাগজ পড়ে, তারপর টিভি দেখে, তারপর মাঝে মধ্যে একটু আধটু বাজারে যায়, সংসারের দরকারি জিনিসপত্র কেনে, বা কখনো এমনি এদিক ওদিক ঘুরে চলে আসে। আজও বৃন্দা পেপারে খানিকক্ষণ চোখ বোলালো, কিন্তু কোনো লেখাটাই তেমন মন দিয়ে পড়া হলো না আজ। সারাক্ষণ কাল রাতের স্বপ্নটাই মাথায় ঘুরছে ওর। স্বপ্নের কথা ভাবতে ভাবতে কাল দুপুরের কথাটা হঠাৎ মনে পড়ে গেল বৃন্দার। মনে মনে ভাবল, তাই তো, তারপর তো আর দেখা হলো না। কাল দুপুরে বাড়ি অ্যাটিকে উঠেছিল বৃন্দা। ওখানে কাঠের ওপরে খোদাই করে কাজ করা একটা বাক্স পেয়েছিল, কিন্তু অনেক চেষ্টা করেও সেই বাক্সের তালাটা খুলতে পারেনি। সেটা তো এখন দেখলে হয়। বৃন্দা আজ আবার অ্যাটিকে গেল। বাক্সটা একই জায়গায় একইভাবে পড়ে রয়েছে। বাক্সটাকে টেনে নামালো নিচের লিভিং রুমে। বাক্সটার ওপরে ঝুঁকে পড়ে বাড়ির চাবির বাঞ্চটা নিয়ে বিভিন্ন চাবি ঘুরিয়ে ফিরিয়ে বাক্সটার তালা খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই যে খুলছে না বাক্সটা। অনেকক্ষণ চেষ্টা করে শেষে ঠিক করলো বাক্সটাকে বাজারে নিয়ে যাবে। ওখানে একটা লোক বসে থাকে, সব রকমের তালা খুলতে পারে সে। ছটপট রেডি হয়ে বাক্সটা নিয়ে বেরিয়ে পড়ল বৃন্দা। বাজারে ওই চাবিওয়ালার কাছে নিয়ে গেল, কিন্তু লোকটা অনেক চেষ্টা করেও বাক্সটা খুলতে পারল না। বাক্সটা যেহেতু পুরনো, এর চাবিগুলো পুরনো আমলের। আজকালকার চাবি দিয়ে এই তালা খুলবে না, আলাদা করে চাবি বানাতে হবে। বৃন্দা অবশ্য এক কথায় রাজি হয়ে গেল। লোকটাকে নতুন চাবি বানাতে বলে কিছু টাকা দিয়ে দিল। এদিকে সন্ধ্যাও হয়ে এসেছে। সৌনক মোটামুটি বিকেলের দিকে বাড়ি ফেরে, তাই বৃন্দা আর বেশি দেরি করল না। আনাজপাতি কিছু কিনে বাড়ির দিকে পা বাড়ালো। সৌনকও আজ তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, কিন্তু বাড়িটা যেন আজ একটু বেশি অন্ধকার লাগছে। শুধু ওপরে ওদের বেডরুমে একটা হালকা নীল আলো জ্বলছে। এটা ওরা রাতে জ্বালিয়ে শোয়। একদম অন্ধকারে শুতে পারে না বৃন্দা, খুব ভয় পায়। সৌনক পকেট থেকে ডুপ্লিকেট চাবিটা বার করে দরজার লকটা খুলল। ওরা দুজনেই চাবি রাখে নিজেদের সঙ্গে। যে যখন আসে চাবি খুলে ঢোকে। লিভিং রুমে আলো জ্বালিয়ে ব্যাগটা সোফায় ছুঁড়ে কাঠের সিঁড়ি দিয়ে ঠকা ঠক শব্দে দোতলায় উঠে এলো সৌনক। বেডরুমের দরজাটা অর্ধেক বন্ধ, সেখান দিয়ে হালকা নীল আলো বেরিয়ে আসছে।
বেশ একটা মোহময় আবহাওয়া তৈরি হয়েছে। সৌনক এগিয়ে গেল। বেডরুমের দরজায় হালকা চাপ দিতেই বাকি দরজাটা খুলে গেল। বিছানায় বৃন্দার হাউস কোটটা পড়ে রয়েছে। ঘরে ল্যাভেন্ডারের হালকা মিষ্টি গন্ধ। ও, আজ তাহলে বৃন্দা অন্য মুডে আছে। মনে মনে ভাবল সৌনক। বেশ ভালোই লাগলো ওর। এত রোম্যান্টিক কখনো তো দেখেনি বৃন্দাকে। পকেট থেকে মোবাইলটা বের করে বেডসাইড টেবিলে রাখলো। বৃন্দার কথা ভাবতে ভাবতে শার্টটা প্যান্টের মধ্যে থেকে টেনে বার করলো সৌনক। বোতামগুলো পটাপট খুলে শার্টটা বিছানার উপরে ছুঁড়ে দিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল। সিগারেটটা সবে মুখে ধরাতে যাবে, ঠিক এমন সময় বৃন্দা পেছন থেকে এসে সিগারেটটা ওর হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। বৃন্দা সৌনকের হাতটা ধরে টেনে বিছানায় নিয়ে গেল। সাদা স্লিভলেস নাইট ড্রেসে বৃন্দাকে যেন আরো আরো বেশি মোহময়ী লাগছে আজ। মুখটা অদ্ভুত স্নিগ্ধ লাগছে, অন্যদিনের চেয়ে অনেক অনেক বেশি ফর্সা। বৃন্দা গা যেন আজ তুলোর মতো নরম। আজ নিশ্চয়ই বিউটি পার্লারে গিয়ে ঘন্টাখানেক কাটিয়ে এসেছে বৃন্দা। বিউটি পার্লারে গেলেই মুখ থেকে পা অবধি সব খসে আসে। এই নিয়ে অনেক মশকরাও করে সৌনক। কিন্তু এরকম ছকছকে তকতকে বউকে কাছে পেতেও মন্দ লাগে না। বৃন্দাকে আরো একটু কাছে টেনে নিল সৌনক। বৃন্দার ঠোঁটে হালকা লাজুক হাসি। এমন সময় হঠাৎ মোবাইলটা বাজতে শুরু করলো। সৌনকের মাথাটা গরম হয়ে গেল। এত সুন্দর একটা সময়। উফ, কে রে শালা বিরক্ত করছে। বৃন্দাকে পাশে সরিয়ে পেছন ফিরে মোবাইলটা তুলে দেখলো বিনি কলিং। সৌনকের মেরুদণ্ড বরাবর যেন একটা হিমেল স্রোত নেমে গেল নিচের দিকে। সৌনক মাঝে মাঝে বৃন্দাকে আদর করে বিনি বলে ডাকে। ওর ফোনেও বৃন্দার নম্বর বিনি বলে সেভ করা। তাহলে তাহলে ওর পেছনে বিছানা এখন কে? সৌনক পাথরের মতো স্থির হয়ে গেল। মনে মনে ভাবছে পেছন ফিরে কি দেখবে। ঘাড় যে ঘুরছে না, কেমন যেন শক্ত হয়ে গিয়েছে সৌনক। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। ফোনটা ধরল। ওপাশে বৃন্দা। দরজাটা ভিতর থেকে লক করেছো কেন? আমি কখন থেকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আসছি বলে সৌনক এক লাফে বিছানা থেকে নেমে পড়ল। বিছানার দিকে ফিরল। কই, কেউ নেই তো। খাটের চাদরের উপরে বৃন্দার হাউস কোটে চাঁদের আলো এসে পড়েছে। হঠাৎ ঘরের নীল আলোটা মোহময় থেকে কেমন কেমন যেন ভুতুরের চেহারা নিচ্ছে। বেডরুমের দরজাটা অল্প খোলা, সেখান দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে। সৌনক তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। কাঠের সিঁড়ি দিয়ে পড়ি মড়ি করে ছুটে মেন গেটের দিকে গেল। দরজাটা খুলতে সামনে বৃন্দা। দরজাটা ভিতর থেকে লক করেছো কেন? তোমায় বলেছি না যখন আসবো চাবি দিয়ে যাতে খুলে ঢোকা যায়। সৌনক তখনও দরজা ধরে হা করে দাঁড়িয়ে রয়েছে। কোনটা আসল? এটাই বৃন্দা তো? দরজাটা ভেজিয়ে দিয়ে বৃন্দাকে এসে জড়িয়ে ধরল সৌনক। বৃন্দার হার্টবিট যেন সৌনকের বুকে ধাক্কা দিচ্ছে। উফ, ধরে প্রাণ এলো সৌনকের। কিন্তু পুরো ব্যাপারটাই চেপে গেল বৃন্দার কাছে। একেই তো বৃন্দা একটু ভয় পায়, তার উপর আবার এই উল্টোপাল্টা স্বপ্নগুলো দেখে। তারপর আবার এইসব ঘটনা শুনলে একেবারে আর এখানে থাকতে পারবে না। দুপুরটা তো অন্তত বৃন্দাকে একাই থাকতে হবে এই বাড়িতে। সেদিন রাতে বেডরুমে ঢুকতে ভয় লাগছিল সৌনকের।
বিছানায় শুয়ে শুয়ে বারবার বৃন্দার মুখটাই দেখার চেষ্টা করছিল সৌনক। অনেক রাত অবধি একা একা জেগেছিল সে। সন্ধ্যাবেলায় যে ব্যাপারটা ঘটল সেটা কি কিছুই মাথায় ঢুকছে না তার। এটা আবার মনের ভুল নয় তো? কি জানি। এই সব ভাবতে ভাবতে কখন যে সৌনক ঘুমিয়ে পড়েছে তা খেয়ালই নেই। পরদিন সকালে বৃন্দার ডাকে ঘুম ভাঙল সৌনকের। অফিসে বেরোতে যাবে, হঠাৎ সৌনকের চোখে পড়ল সোফার নিচে রাখা কাঠের ওই বাক্সটার দিকে। ওটাকে টেনে বের করে বৃন্দাকে ডাকলো। এটা কি? ও, ওটা কাল অ্যাটিকে উঠেছিলাম, ওখানে এটা পেলাম, কিন্তু খোলা যাচ্ছে না কিছুতেই। কি দরকার এটা খোলার? এই অনধিকার চর্চাটা না আমার একদম পছন্দ নয়। দুদিন এখানে থাকতে এসেছি, নিজেদের মতো থাকলেই হয়, কেন এসব জিনিসে হাত দিচ্ছ? এটায় একদম হাত দেবে না, আর খোলার চেষ্টা করারও কোনো দরকার নেই। বলে সৌনক রেগে মেগে বাক্সটা অ্যাটিকে গিয়ে রেখে এলো। একটু ঝামেলা করেই সেদিন সৌনক অফিসে বেরিয়ে গেল। বৃন্দার মনটা আজ ভালো লাগছিল না একদম। প্রতিদিনের মতো কাগজ আর এক কাপ চা নিয়ে সোফায় এসে বসল সে। পরপর পাতাগুলো অলস হাতে উল্টে যাচ্ছিল বৃন্দা। হঠাৎ কাগজের ভেতরে পাতা একটা খবর দেখে একটু চমকে গেল। কাগজটা ভাঁজ করে খবরটা চোখের কাছে নিয়ে এসে নড়ে চড়ে বসল বৃন্দা। হেডিং: রহস্যজনক মৃত্যু। নিচে বাজারের ওই চাবিওয়ালার ছবি। চাবির গোছাটা যে রিঙে থাকে সেটা চাবিওয়ালার গলায় জড়ানো। উফ, দেখা যায় না এই দৃশ্য। তাড়াতাড়ি কাগজটা বন্ধ করে দিল বৃন্দা। দুপুরবেলার দিকটা বৃন্দা একবার বাজারে গিয়েছিল চাবিওয়ালা যেখানে বসত, ঠিক সেইখানে। জায়গাটা ফাঁকা, শুধু ওর বসার টুলটা রয়েছে ওখানে। টুলটা কেমন যেন একটা নখের আঁচড় রয়েছে বলে মনে হলো। ব্যাপারটায় একটু ভয় পেল সে, আর মনটা আরো খারাপ হয়ে গেল সেই সঙ্গে। সেদিন মন খারাপ নিয়ে বাড়ি ফিরল বৃন্দা। সৌনকও সেদিন একটু ডিস্টার্ব ছিল। খুব একটা কথা হলো না ওদের মধ্যে সেদিন। রাতে তাড়াতাড়ি ডিনার খেয়ে শুয়ে পড়ল ওরা। সৌনকেরও কাল রাতে ভালো ঘুম হয়নি, আর তাছাড়া আজ দুপুরেও বৃন্দা একটু রেস্ট নিতে পারেনি। পরদিনটা বেশ ভালোই কাটলো দুজনের মধ্যে মিলমিশও হয়ে গেল। অনেক দিন পর সি বিচেও একটু ঘুরতে গেল সেদিন। 2-3 দিন এভাবে ভালোভাবেই কেটে গেল। অদ্ভুত তেমন কিছুই ঘটেনি। কিন্তু সেদিন মাঝরাতে হঠাৎ সৌনকের ঘুমটা কোনো একটা অজানা কারণে ভেঙে গেল। কেমন যেন খসখস একটা শব্দ পেল সে, যেন কেউ কিছু একটা ঘষছে। বেড সুইচটা অন করলো, আলো জ্বলল না। নিশ্চয়ই লোডশেডিং। বেশিরভাগ দিন রাতের দিকে এখানে কারেন্ট থাকে না। বিছানার পাশে হাত দিয়ে বৃন্দাকে খোঁজার চেষ্টা করলো সৌনক। না, বৃন্দা তো নেই ওখানে। মোবাইলের টর্চটা অন করে প্রথমে বাথরুমটা চেক করলো। এবার দরজার দিকে এগিয়ে গেল সৌনক। শব্দটা কোথা থেকে আসছে? টর্চটা নিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে এলো সৌনক। না, নিচে কেউই নেই। মেন গেটও তো লক করা। টর্চটা আবার জ্বালিয়ে দোতলায় এলো সৌনক। আওয়াজটা আরও ওপর থেকে আসছে, তাই তো মনে হচ্ছে। অ্যাটিকের দিকে টর্চের আলোটা ফেলল সৌনক।
অ্যাটিকের কাঠটা কেমন যেন হালকা নড়ছে না, আর আর ওদিক থেকে যেন আওয়াজটা আসছে। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সৌনকের। মনে মনে শুধু বলল, বিনি! সিঁড়ি দিয়ে অ্যাটিকে উঠে গেল সে। অ্যাটিকে যাওয়ার ডালাটা খোলা। ওপরে আসতেই দেখল বৃন্দা উবু হয়ে বসে আছে। ওই কাঠের বাক্সের উপরে ঝুঁকে পড়ে নখ দিয়ে খসখস করে বাক্সটা ঘষে যাচ্ছে। বৃন্দার চুল খোলা, অবিন্যস্ত, কেমন যেন পাগলের মতো এক দৃষ্টে বাক্সটার দিকে তাকিয়ে নখ দিয়ে আঁচড়ে যাচ্ছে। সৌনক চেঁচিয়ে উঠল, বিনি! বৃন্দা ভয়ে ছিটকে বাক্সটার থেকে দূরে সরে গেল। একটা কোণে গিয়ে জড়সড় হয়ে বসে পড়ল। সৌনক আস্তে আস্তে টর্চটা নিয়ে বাক্সটার কাছে গেল। বাক্সটার ওপরে নখের আঁচড়। এবার বৃন্দার দিকে টর্চের আলোটা ফেলে এগিয়ে গেল সেদিকে। বৃন্দা চিৎকার করে উঠল, আমাকে মেরো না, আমাকে মেরো না। সৌনক তাড়াতাড়ি ওকে গিয়ে জড়িয়ে ধরল। বৃন্দা অজ্ঞান হয়ে ঢলে পড়ল ওর কোলে। সেদিন সারা রাত সৌনকের ঘুম হয়নি। বৃন্দা কিন্তু অবশ্য তারপর টানা ঘুমিয়েছে। সৌনক এক দৃষ্টি সারা রাত চেয়ে থেকেছে শুধু বৃন্দার দিকে। বৃন্দার গালে মুখে আঁচড়। খুব অনুশোচনা হচ্ছে সৌনকের। আজ আজ ওর জন্যই বৃন্দার এই অবস্থা। কেন যে ওকে বিয়ে করতে গেল, কেনই বা ওকে এখানে আনতে গেল। পরদিন ঘুম থেকে উঠেই মুখে আঁচড়ের দাগ থেকে ভয় পেয়ে গেল বৃন্দা। সৌনককেও দেখালো। সৌনক বুঝতেই পারল ওর কাল রাতের কথা কিছুই মনে নেই। সেদিন ছুটি নিয়ে একবার গির্জার ফাদারের কাছে বৃন্দাকে নিয়ে যাবে ভাবছিল সৌনক। বৃন্দাও সারাদিন একা একা ওই বাড়িতে থাকতেই চাইছিল না। এই বাড়িটা নিয়ে একটা ভীতি বাসা বেঁধেছে ওর মনে। সামান্য সামান্য জিনিসে যখন তখন চমকে উঠছে বৃন্দা। কিন্তু অফিস থেকে ছুটি মঞ্জুর করলো না। অফিসে যেতেই হলো সৌনককে। সারাদিন বেশ চিন্তাই কাটল। বৃন্দাকে বারবার ফোন করে খোঁজ নিচ্ছিল সৌনক। কালই বৃন্দাকে নিয়ে কলকাতায় ফিরবে ঠিক করে ফেলল। অফিসেও 2 সপ্তাহের ছুটি ও কলকাতায় ট্রান্সফারের দরখাস্ত জমা দিল সৌনক। কিন্তু দুপুরে খেয়ে উঠে বৃন্দাকে ফোন করেই সৌনকের চিন্তাটা আরও বেড়ে গেল। বৃন্দা ফোন ধরছে না। অফিসে বলে বিকেল বিকেল বেরিয়ে পড়ল। সন্ধ্যের একটু আগে বাড়ি ফিরল সৌনক। বাড়িতে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালো সে। সারাটা বাড়ির মাটি কোপানো। কিছু একটা দিয়ে বাড়ির চারপাশে বাগানে মাটিটা কোপানো হয়েছে। এমনকি কিছু ছোট গাছও উপড়ে পড়ে আছে। সারা বাড়িটা লন্ডভন্ড। মাঝে মাঝে গাছ করার জন্য বাগানে মাটি অবশ্য কোপানো হয়, কিন্তু তাই বলে এরম ভাবে নয়। সৌনকের বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল। সৌনক ব্যাগ ফেলে দৌড়ে গিয়ে ঢুকলো বাংলোর মধ্যে। কেউ কোথাও নেই। বৃন্দা কোথায় গেল? পাগলের মতো 10-15 বার বৃন্দাকে ফোন করে গেল সৌনক, বাট নো রেসপন্স। নেই, কোথাও নেই। বাড়ির চারপাশে খুঁজতে লাগলো বৃন্দাকে। বৃন্দা! 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 পাগলের মতো চেঁচাতে লাগলো সৌনক, কিন্তু কোনো সাড়া নেই। ছুটতে ছুটতে হঠাৎ বাড়ির পেছনে কিসে একটা হোঁচটকে হুমড়ি খেয়ে পড়ল সৌনক।
কোনো রকমে উঠে দাঁড়ালো। মাটির ওপর একটা কাঠের অংশ দেখা যাচ্ছে না? চারপাশটা তখন অন্ধকার হয়ে এসেছে। শোনক হাত দিয়ে কাঠের অংশটা টানলো, আরো খানিকটা অংশ বেরিয়ে এলো, কিন্তু কিন্তু খুব ভারী লাগছে জিনিসটা। শোনক ছুটে গিয়ে বাড়ির ভেতর থেকে একটা শাবল আর একটা টর্চ নিয়ে এলো। টর্চটা পাশে জ্বালিয়ে রেখে ওপরের দিকে খানিকটা মাটি সরাতেই বেরিয়ে এলো ওই কাঠের বাক্সটা, আর আর সেটাকে জড়িয়ে ধরে বিনি। শোনকের বুকটা ঠিপ ঠিপ করছে, মনে মনে শুধু বলেই যাচ্ছে, সরি বিনি, আই এম রিয়েলি রিয়েলি সরি। বৃন্দা শুয়ে আছে বাক্সটাকে শক্ত করে বুকের মধ্যে ধরে। মুখে আঁচড়ের দাগগুলো আরো আরো স্পষ্ট হয়ে উঠেছে, আর তার উপরে গুঁড়ো গুঁড়ো মাটি ছড়িয়ে আছে। শোনক তাড়াতাড়ি বৃন্দাকে টেনে জড়িয়ে ধরল। বৃন্দার হৃদস্পন্দন টের পেল, এখনো বেঁচে আছে। বৃন্দাকে কোলে তুলে ঘরে নিয়ে গেল সৌনক। সোফায় শুয়ে দিয়ে ওর চোখে মুখে জল ছিটিয়ে দিল। বৃন্দা আস্তে আস্তে চোখ মেলল। সৌনককে দেখে কেঁদে উঠল। আমাকে ছেড়ে যাবে না তো তুমি? বলো, বলো না, আমাকে ছেড়ে যাবে না তো তুমি? তারপরই হঠাৎ সৌনকের জামার কলারটা ধরে সৌনকের মুখটা কাছে টেনে ওর চোখের দিকে তাকিয়ে অদ্ভুত স্বরে হেসে উঠল বৃন্দা। সৌনকের গায়ে কাঁটা দিয়ে উঠল। বৃন্দার চোখগুলো আস্তে আস্তে কটা রঙের হয়ে আসছে। তারপর বৃন্দা এক ধাক্কায় সৌনককে প্রায় 20 হাত দূরে ছিটকে ফেলে দিল। সৌনক সেখানে কুঁকড়ে বসে হাউ হাউ করে কেঁদে ফেলল। সরি বিনি, সরি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে মারতে চাইনি, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আমি তোমাকে খুনও করতে চাইনি, কিন্তু কিন্তু কোনো উপায় ছিল না। আমার বাড়ি থেকে তোমাকে মেনে নিত না। বয়স কম ছিল, তার উপর গোয়ার মতো একটা জায়গা, তার মাঝে তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। কিন্তু তুমি এত ভয় দেখাচ্ছিলে আমাকে যে আমি কি করব বুঝতে পারিনি। আমি শিপ থেকে তোমায় ধাক্কা দিয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে তুমি এরকম ভাবে চলে যাবে। আমি স্বীকারও করেছি আমার নোটে। বিশ্বাস করো, ওই ওই কাঠের বাক্সটায় লেখাগুলো আছে, তোমাকে দেওয়া গিফটগুলোও আছে। আমি স্বীকার করছি তোমাকে খুন করেছি। আমি স্বীকার করছি। প্লিজ তুমি বৃন্দাকে ছেড়ে দাও। আমাকে তুমি শাস্তি দাও। তুমি আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু কিন্তু তুমি বৃন্দাকে ছেড়ে দাও। ওর তো কোনো দোষ নেই, বলো। ওকে ওকে কেন তুমি কষ্ট দিচ্ছ বলো? আমি কিন্তু তোমাকেও তখন ভালোবেসেছিলাম বিনি, শুধু বাবা মায়ের ভয়ে। প্লিজ প্লিজ তুমি বৃন্দাকে ছেড়ে দাও। প্লিজ প্লিজ তুমি বৃন্দাকে ছেড়ে দাও। হাউ হাউ করে কাঁদছে সৌনক। বৃন্দা সৌনকের পাশে এসে ওর কাঁধে হাত রাখল। সৌনক, তুমি খুন করেছিলে? বিনি কে? তুমি আমাকে বিনি বলে ডাকতে না? হ্যাঁ, বলো, আমাকে বিনি বলে ডাকতে না? সৌনক আরো জোরে কেঁদে উঠল। চোখ না মুছে বলল,
5 বছর আগে আমি একটা প্রজেক্টের কাজে গোয়াতে এসে কদিন ছিলাম। তখন বেনি রোজারিও নামে একটি মেয়ের সঙ্গে আমার আলাপ হয়। আমি ওকে বিনি বলে ডাকতাম। গোয়ায় এই সমুদ্র সৈকতে খুব সহজেই বিনির কটা চোখের প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। ও আমাকে খুব কাছে টেনে নিয়েছিল। আমার সব ব্যাপারে ওই খেয়াল রাখতো, সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত। আসলে ওর নিজের বলতে কেউই ছিল না। ওর এক দুঃসম্পর্কের আন্টির সঙ্গে থাকতো। সে ওকে মোটে সহ্য করতে পারতো না, তাই আমার একটু কেয়ারই ওর কাছে সব কিছু হয়ে গেল। একদিন ও আমার কাছে চলে এলো। আমরা একসঙ্গে থাকাও শুরু করলাম। গির্জায় গিয়ে একদিন লুকিয়ে বিয়েটাও করলাম। কিন্তু ও বারবার আমার বাড়িতে যাওয়ার জন্য চাপ দিত, কিন্তু আমি তো তখনও ঠিক রেডি ছিলাম না। ক্রমশ ওকে বিরক্ত লাগতে শুরু করলো। ওর সঙ্গে ঠিক করে কথা বলতাম না, দেরি করে বাড়ি ফিরতাম। ও ভীষণ সন্দেহ করতে লাগলো আমায়। মাঝে মাঝেই রেগে গেলে খুব পাগলামি করতো, মারতো, নখ দিয়ে আঁচড়ে দিত, নিজের চুল নিজেই টানতো। আমাদের সম্পর্কটা আঁকড়ে ধরার জন্য যা নয় তাই করতো। তারপর একদিন আমার বাড়ির নম্বরে ফোন করবেই, তাই নিয়ে আমাদের খুব ঝামেলা হয়। পরদিন আমি ওকে সমুদ্রে নিয়ে যাই। ও শিপের ধারে উঠে পোজ দিচ্ছিল ছবি তোলার জন্য। আমার হঠাৎ কি মনে হলো, ওকে ধাক্কা মেরে দিলাম। ব্যাস, সব শেষ। বৃন্দার চোখটাও ছলছল করে উঠল একটা অচেনা মেয়ের জন্য। আহারে, কেউ তো ছিল না ওর, আর যাকে পেল সে ওকে এইভাবে শেষ করে দিল। হঠাৎ করে সৌনকের প্রতি ঘৃণাবোধ আরো বেড়ে গেল বৃন্দার। সারা রাত সেদিন বৃন্দার একটা কথা বলেনি সৌনকের সঙ্গে। ওরা যে কতক্ষণ এইভাবে চুপ করে বসেছিল ওরা জানে না। একটা সময় বৃন্দার চোখ লেগে গিয়েছিল। যখন ঘুম ভাঙল তখন সকাল হয়ে গিয়েছে। সকালটা কি শান্ত আজ। একটা বড় ঝড় যেন থামল। বৃন্দা সৌনককে দেখতে পেল না আশেপাশে। দোতলাতেও গেল দেখতে, সেখানেও নেই। শুধু বিছানার উপরে ওই কাঠের বাক্সর ডালাটা খোলা অবস্থায় পড়ে আছে। বাক্সটা শুধু একটা চিঠি। বৃন্দা, আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। কিন্তু খুনের মতো অপরাধ যখন আমি করেছি, তার প্রায়শ্চিত্ত তখন আমাকেই করতে হবে। আমি পুলিশ স্টেশনে যাচ্ছি সারেন্ডার করতে। জানি না আর দেখা হবে কিনা। তুমি ভালো থেকো। বিনির দেওয়া গিফটগুলো আমি নিয়ে গেলাম। ইতি, সৌনক। দূরে ভোরের আলোয় সমুদ্রের ঢেউ তখন আছড়ে এসে পড়ছে বৃন্দার চোখে। এই ঘটনা কিছুদিন পরে বৃন্দা কলকাতায় ফিরে এসেছিল। কিন্তু ফেরার আগে একবার সৌনকের সঙ্গে দেখা করতে গিয়েছিল লকআপে। সেখানে সৌনককে দেখে চমকে উঠেছিল বৃন্দা। গায়ে কাঁটা দিয়ে উঠেছিল ওর। সৌনকের চেহারাই শুধু নয়, ওর লকআপের দেওয়ালেও ছিল নখের আঁচড়। শুনছিলেন আজকের গল্প বিনি কলিং। আজকের গল্প পাঠে ছিলেন নবনীতা। সূত্রধার ছিলাম আমি, সায়ন। অন্যান্য চরিত্রে ছিল মৌপিয়া, শ্রীরূপ, পার্থ।
গল্পটি আপনাদের কেমন লাগলো জানান কমেন্ট বক্সে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার করে দিন। আমাদের চ্যানেলটিকে বড় করে তুলতে চ্যানেলটিতে আপলোড করা ভিডিওগুলি আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দিন। ভালো থাকুন, শুনতে থাকুন সারপ্রাইজিং টেলস। আজকের মতো বিদায়। সারপ্রাইজিং টেলসের তরফ থেকে সবাইকে শুভরাত্রি।